১৯৬৫ সালে ভারত পাকিস্তানের ২২ দিনের যুদ্ধে কোনো পক্ষ জয় পায়নি। ভারত এগিয়ে থাকলেও তাদের কাছে তথ্য ছিল না যে পাকিস্তানের অস্ত্রভাণ্ডারের অবস্থা কী। বাস্তবতা ছিল যুদ্ধবিরতি ঘোষণার সময়ই পাকিস্তানের অস্ত্র প্রায় ফুরিয়ে এসেছিল। সে সময় পাকিস্তানে অস্ত্র বিক্রিতে আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় পুনরায় মজুদের সুযোগও ছিল না। সে সময় ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবির গুপ্তচরেরা এসব তথ্য সংগ্রহের কাজ করত। তাদের অযোগ্যতা নিয়ে সমালোচনার প্রেক্ষিতে দাঁড় করানো হয় নতুন গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা RAW, যার হিসেবেই বেশি পরিচিত। প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালের ২১শে সেপ্টেম্বর। প্রথম প্রধান ছিলেন রামেশ্বর নাথ কাও এবং তার ডেপুটি ছিলেন শঙ্করন নায়ার। শুরুর দিকে ২৫০ জন কর্মকর্তা ইন্টেলিজেন্স ব্যুরো আইবি থেকে এখানে বদলি হয়ে আসেন। পরে ১৯৭১ সালে রামনাথ কাও কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি এজেন্ট নেওয়া শুরু করেন। প্রথম দিকে রয়ের কর্মরত অনেকের আত্মীয়স্বজন বা বন্ধুদের সুপারিশের মাধ্যমে নিয়োগ হওয়ার কারণে মজা করে সংস্থাটিকে রিলেটেড অ্যান্ড অ্যাসোসিয়েটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলা হতো। ১৯৭৩ সালের পর থেকে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আসে। প্রার্থীদের ধাপে ধাপে কঠিন পরীক্ষা পার করতে হতো। যেমন প্রথমে মনস্তাত্ত্বিক পরীক্ষা, যেখানে ভোর ৩টায় নির্দিষ্ট জায়গায় পৌঁছে অবজেক্টিভ ধরনের টেস্ট, উতরাতে পারলে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ের বোর্ডের ইন্টারভিউ। এ বিষয়গুলো সংস্থাটির সাবেক সদস্যদের বই থেকে জানা যায়। ১৯৮৫ থেকে ১৯৯০ সালের মধ্যে এভাবে আরও কয়েকজনকে নিয়ে রতে স্পেশাল সার্ভিস গঠন করা হয়। পরে অজ্ঞাত কারণে এভাবে নিয়োগ বন্ধ করে দেওয়া হয়। এখন ৯৫%-রও বেশি কর্মী ভারতীয় পুলিশ সেবা বা আইপিএস থেকে নির্বাচিত হন এবং অর্থনৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজের জন্য কিছু কর্মকর্তাকে কাস্টমস এবং আয়কর বিভাগ থেকে নেওয়া হয়। বর্তমানে রয়ের কর্মকর্তাদের বেশিরভাগই ভারতীয় পুলিশ থেকে আসা, যেটা নিয়ে সংস্থাটির একটি অংশে সমালোচনা রয়েছে। সংস্থাটির একজন প্রাক্তন প্রধান তার বই দ্য আনএন্ডিং গেমে লিখেছেন, পুলিশ থেকে গোয়েন্দা সংস্থায় যোগ দেওয়ার সময় একজন কর্মকর্তার বয়স প্রায় ৩০ বছর হয়ে যায়। এই বয়সে ঝুঁকি নেওয়ার মনোভাব, নতুন শিক্ষা, দক্ষতা, পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, এগুলো কঠিন হয়ে যায়। তার মতে গোয়েন্দা সংস্থার জন্য যেসব দক্ষতার প্রয়োজন হয় তা পুলিশদের থাকে না। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিদেশি ভাষা ও বিভিন্ন গোয়েন্দা কৌশল শিখিয়ে প্রশিক্ষিত করা হয়। প্রাথমিক প্রশিক্ষণের পরে তাদের ফিল্ড ইন্টেলিজেন্স ব্যুরোতে রেখে শেখানো হয় খুব শীতের মাঝে কিভাবে কাজ করতে হয়, কিভাবে অনুপ্রবেশ করতে হয়, কিভাবে ধরা পড়া এড়াতে হয়। ইসরায়েলি মার্শাল আর্ট ক্রাভ মাগার মাধ্যমে আত্মরক্ষার কৌশলও শেখানো হয়। বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় কৌশল, সাংকেতিক ভাষা, এমন বিষয়ও শেখানো হয়। রয়ের এজেন্টরা প্রায়ই বিদেশে ভারতীয় দূতাবাসে আন্ডারকভার হিসেবে কাজ করেন। অনেক সময় পরিচয়ও বদলানো হয়। সপরিবারে গেলে নকল নামেই অনাগত সন্তান পর্যন্ত পরিচয় ধরে রাখতে হয়। আমার এক কাশ্মীরি বন্ধু আছেন হাশিম কুরেশি, যিনি প্রথম ভারতীয় বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি দেশের বাইরে কোনো এক জায়গায় আমার সঙ্গে দেখা করেন। আমি যখন তার সঙ্গে হাত মেলাই তখন আমি বলি যে আমার নাম দুলাত। তিনি বলেন যে সে ঠিক আছে, তবে আপনার আসল নামটা তো বলুন। আমি হাসতে হাসতে বলেছিলাম, কোথায় পাবো আসল নাম, এটি তো আমার আসল নাম। পরে তিনি আমাকে বলেছিলেন, আপনিই নিজের আসল নামটি বললেন। গুপ্তচরদের সবসময়ই পরিচয় ফাঁস হওয়ার ভয় থাকে। ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক নিয়ম অনুযায়ী একে অপরের গুপ্তচরদের নাম আগে থেকেই জানিয়ে দিতে হয়। পরিচয় ফাঁস হয়ে গেলে অনেক সময় দ্রুত সে দেশ ত্যাগ করতে হয়। ভারত আর পাকিস্তানের মধ্যে একটি কূটনৈতিক প্রোটোকল রয়েছে যে একে অপরের দেশে যে গুপ্তচরদের পাঠাবে তাদের নাম আগে থেকেই অন্য দেশকে জানাতে হবে। এই সিদ্ধান্তও আছে যে আমরা একে অপরের গুপ্তচরদের সঙ্গে দুর্ব্যবহার করব না। যদি কেউ সীমা অতিক্রম করে কাজ করছেন দেখা যায়, তাহলে দেশকে ভদ্রভাবে জানানো হবে যেন দেশে ফিরিয়ে আনা যায়। তবু পরিচয় প্রকাশ বা এক দেশ থেকে বহিষ্কৃত হওয়ার ভয় সবসময়ই থাকে।
কেউ যদি ৩ বছরের পোস্টিংয়ে যান, সন্তান স্কুলে ভর্তি করান, যদি ৬ মাসের মধ্যেই তাকে দ্রুত সে দেশ ছাড়তে বলা হয়, তখন তো তার জন্য সমস্যা হবেই। পাকিস্তানের আইএসআই বা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ও ভারতের প্রায়ই তুলনায় আসে। এর প্রাক্তন প্রধান বিক্রম সুদ তার বইয়ে লিখেছেন, ভারতের এর তুলনায় পাকিস্তানে আইএসআইয়ের প্রোফাইল বেশি বড়। যদিও দুটি সংস্থার মধ্যে তুলনা করা হয়, তাহলে কাউকে গ্রেপ্তার করার অধিকার এর নেই, বা মাঝরাতে কারো দরজায় কড়া নেড়ে অভিযান চালান না এর কর্মকর্তারা। দেশের ভেতরে কোনো রকম গোয়েন্দাগিরি চালায় না। আইএসআই অবশ্য এসবই করে থাকে। দেশের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে, আর আইএসআই তাদের সেনাপ্রধানকে রিপোর্ট করে। তবে আনুষ্ঠানিকভাবে দেখানো হয় যে তারাও পাকিস্তানের প্রধানমন্ত্রীকেই রিপোর্ট করেন। আইএসআই প্রতিষ্ঠা হয়েছিল এর প্রায় ২ দশক আগে। তবে এর অনেকেই নিজেদের আইএসআইয়ের চেয়ে কম মনে করেন না। দুই গোয়েন্দা সংস্থার মধ্যে প্রতিযোগিতার জায়গাও কম থাকে না। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছিল এর ৮০ জন কর্মকর্তা। কিছু কর্মকর্তা সে অভিযানে মারাও যান, তবে তাদের নাম আজও অজানা। সহকর্মীদের মৃত্যুতে তাদের চুপ থাকতে হয়েছে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অবশ্য গোপন এক অনুষ্ঠানে তাদের কৃতিত্বের কথা স্বীকার করেন।